চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি ভাই, আমি রনি মিরপুর 1 থেকে। আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার এক বড় ভাই মাইনুল ভাইয়ের কাছ থেকে শোনা। জি। এবং সে নিজেও এই ঘটনার সাথে জড়িত আর কি। ওকে। তারা যখন ঘটনাটি হচ্ছে, তারা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন সে আর তার সাথে আরো 3 জন বন্ধু তারা মিলেই করলো যে এসএসসি পরীক্ষা শেষ, এখন তো হাতে অনেক সময়, তারা তাবলিগে যাওয়ার চিন্তা ভাবনা করলো। ও যেই কথা সেই কাজ, তাদের এলাকার মুরব্বীদের সাথে তারা তাবলিগে যায়। খুব ভালোই চলছিল। প্রথম 3টা মসজিদ পরে 4 নম্বর যে মসজিদটা পড়লো সেটি হলো গাইবান্ধা জেলার একটা জায়গায়, গ্রামের দিকে জায়গায়। তারা গেল প্রথম দিন সকালে, সারাদিন খুব ভালোই কাটলো। রাতে তারা যখন এশার নামাজের পরে তারা যখন শুতে যাবে তখন মসজিদের ইমাম যে তিনি তাদের বলল যে প্রথম কাতারটা ফাঁকা রেখে তারপর শুইতে। এখানে বলে রাখা ভালো যে মসজিদটা অনেক আগের, মসজিদটা অনেক পুরনো ছিল। জি। তারা কারণ জিজ্ঞেস করাতে ইমাম বলল যে এখানে প্রচলিত আছে জিনরা নামাজ পড়ে, এই জন্য এখানে যারা তাবলিগে আসে বা রাতে যদি কেউ থাকে প্রথম কাতার খালি রেখে তারপর শোয়, এরকম একটা। আচ্ছা। তো তারা যেই কথা যেরকম বললো সেভাবেই প্রথম একটা কাতার খালি রেখা ফাঁকা রেখে তারপর তারা শুলো যে যার মতো। আর মাইনুল ভাই আর তারা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের মনের মধ্যে এইটা হলো যে আমরা আজকে রাত্রে দেখবো কারা নামাজ পড়ে বা কি, এরকম একটা চিন্তা ভাবনা আসলো। তারা সজাগ থাকলো রাসেল ভাই, কিন্তু তারা ক্লান্ত বিদায় সারাদিন জার্নি করে আসছে, তারপর ক্লান্ত বিদায় কখন যে ঘুমায় গেছে তারাও জানে না। আচ্ছা। এখানে তাদের যে জামাতের যে আমির ছিল উনি হলো রাতে ওয়াশরুমে বের হয়েছে। আর যেহেতু আমি আগেই বলছি যে অনেক পুরনো মসজিদ, সেহেতু মসজিদের সাথে টয়লেটের কোনো ব্যবস্থা নেই, মসজিদ থেকে একটু দূরে। সে রাতে বেলা তার ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে সে ওয়াশরুমের কাজ শেষ করে সে যখন ইতে আসলো হাত মুখ ধোয়ার জন্য। এখানে আরেকটা বিষয় হলো ওখানে যে পুকুরটা ছিল, পুকুরের 2টা ঘাট ছিল। একটা মসজিদমুখী ঘাট, মসজিদে সচরাচর সবাই উজু করে, আর একটা অপর সাইডে ঠিক তার অপর সাইডে একটা ঘাট। সে মসজিদের ঘাটে বসে উজু করা যখন শুরু করলো, কিছুক্ষণ পরে দেখলো যে অপর দিক থেকে তার মতো ছায়া, একদম তার মতো দেখতে কে যেন একজন উজু করছে, এরকম একটা ছায়া দেখতে পেলো। সে কিছুটা বিব্রত বোধ হলো যে এরকম তো হওয়ার কথা না, বা আশেপাশে কেউ নাই, বা আমার নিজের ছায়া আমি নিজে দেখতেছি এরকম। সে ভয়ে ভয়ে দোয়া দুরুদ পরে উজু করে চলে গেল মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে সে আবার ইমামের কাছে জিজ্ঞেস করলো যে ভাই, আমি রাতে ওয়াশরুমে বের হয়েছিলাম, তো আমার সাথে এরকম এরকম ঘটছে। এখন হুজুর বলল যে আমার এটা আগেই বলে রাখা উচিত ছিল আপনাদের, কিন্তু আমার এটা ভুল হয়েছে যে এখানে রাতের বেলা উজু করতেছে অনেকেই এরকম দেখছে যে সে উজু করতেছে, অপর পাশে দেখতেছে যে তার মতো একটা ছায়া, এরকম অনেকেই দেখছে। যাই হোক, সেদিনকার মতো সকালবেলা তো তারা তাবলিগের কাজ, মানুষকে দাওয়াত দেওয়া, সারাদিন দাওয়াতটা দিল। সারাদিনে তেমন কোনো প্রবলেম হয়নি, শুধু একটা প্রবলেম হয়েছিল, যেটা বারান্দায় তাদের যে আসবাবপত্র খাবারের বা এমনি যে আসবাবপত্র যেটা রেখে গেছিল ওটা একটু এলোমেলো। সো তারা এটাকে খুব একটা বেশি এরকম নেয় না, নর্মালি নেয় সাধারণত। আর মাইনুল ভাই আর তার ওই যে ফ্রেন্ডরা চিন্তা করলো যে আজকে রাতে তারা জিন দেখবে, এরকম একটা চিন্তা ভাবনা করে সবাই যখন রাতে শুলো এশার নামাজের পরে তারা চুপি চুপি মসজিদ থেকে বের হইলো। অপর পাশে যে ঘাটের কথা বলা হয়েছিল, যে ঘাটে সাধারণত কেউ যায় না বা ওই ঘাটে ওরকম দেখা যায়, তারা সেখানে গেল। সেখানে যে তেমন কিছুই একটা দেখলো না। কিছুক্ষণ পরে যেটা দেখলো, একটা আগুনের দলার মতো তাদের মাথার উপর দিয়ে গেল, এবং যে তাদের যে মসজিদটা ছিল মসজিদের ছাদের উপর পড়লো। তারাও সাথে সাথে দৌড়ে যে মসজিদের ওখানে গেল। আর একটা বিষয় হলো যে অনেক আগের মসজিদ, একতলা মসজিদ ছিল, আর মসজিদ ওঠার ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না। তাদের হাতে রাসেল ভাই একটাই উপায় ছিল যে পাশের সাইডের গাছ বেয়ে তারা মসজিদে ছাদে উঠবে। যে কথা সেই কাজ, তারা সেরকম ভাবে উঠলো, ছাদে উঠলো পাশের একটা গাছ বেয়ে মসজিদের ছাদে, কিন্তু তারা কিছুই দেখলো না আর কি। আবার নাইমে আসলো, নাইমে আইসা যে যার মতো শুইলো। তাদের একটা বন্ধু যার সাথে মেইন আসল ঘটনাটা। হ্যালো রিসেলার, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের মাঝে আরো একটি ভূত এমএমের বাছাই করা সেরা ঘটনা নিয়ে চলে আসলাম। আমি আশা করছি তোমরা যারা ভৌতিক গল্পগুলো পছন্দ করো, তোমরা এই গল্পটা পুরো শুনলে তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। কারণ আমি প্রতিদিন শুধুমাত্র তোমাদের জন্য হাজার হাজার ইমেল এপিসোডের ঘটনাগুলো থেকে ভয়ঙ্কর যে ঘটনাগুলো হয় সেগুলো আমি বাছাই করে নিয়ে প্রতিদিন রাত 9টায় এই চ্যানেলে হাজির হই। তাই যারা এখনো এই ভিডিওতে লাইক দাওনি, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।
তো চলো আর বেশি কথা বলবো না, মূল গল্পে চলে যাই এবং গল্পটাকে শুনে আসি। রাতের বেলা যখন ওয়াশরুমে বের হয়েছে, সে ওই একই জিনিস দেখতেছে যে মানে একটা আগুনের দলার মতো মানে বাগানের দিকে পড়লো। সে ওয়াশরুমে না গিয়ে দৌড়ে বাগানের দিকে গেল। বাগানের দিকে যেখানে মানে আলোটা পড়ছে সেখানে মানে করলো, মানে খোঁজাখুঁজি করলো বা চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখলো না। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, সে যখন মানে পিছনের দিকে তাকালো, দেখতে পেল যে সাদা আলখেল্লা পরা একটা লোক তার দিক তাকিয়ে খিলখিল করে হাসতেছে। মানে ঘটনাটি দেখার পর সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। সকালবেলা তারা যখন মানে ফজরের আজান যখন হয়, তখন মানে তারা যখন উঠে নামাজের জন্য, উঠে মানে তার বন্ধুটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খোঁজাখুঁজির পর মানে অনেক খোঁজাখুঁজির পর তাকে এক পর্যায়ে বাগানের ভিতর পেল। আচ্ছা। তাকে যখন নিয়ে আসলো রাসেল ভাই, তার গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর, আর সে অজ্ঞান অবস্থায় পায়। চূড়া টুড়া পরে পানি পড়া দিয়ে তাকে কোনো মতে হুঁশ ফেরানো গেল, কিন্তু জ্বর তার কম ছিল না কোনো মতে। তখন তারাই চিন্তা করলো যে তাকে মানে শহরে একটু যে ভালো হসপিটালে মানে ডাক্তার দেখানোর জন্য তারা গেল। এবং মানে যত সময় যাচ্ছিল রাসেল ভাই মানে জ্বর অতই মানে বেড়ে চলছিল, মানে কমানোরই নেই। এক পর্যায়ে ডাক্তার এরপর পরীক্ষা টরীক্ষা করার পর ডাক্তারে বললো যে তাকে বাড়ি নিয়ে যেতে, মানে বেড রেস্টের জন্য। তখন চিন্তা করলো যে মাইনুল ভাই, তার একটা বড় ভাই, আর ওই যে অসুস্থ ছিল সে, এরা তিনজন মানে অ্যাম্বুলেন্সের ভিতরে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। অ্যাম্বুলেন্সের ভিতর বসে রাসেল ভাই মানে সে আবল তাবল বলছিল, মানে এদিক ওদিক তাকাইয়া যে তুমি কেন আসছো, যাও, এইরকম টাইপের হয়েছে। কিন্তু তারা ভাবে যে মানে জ্বরের ঘরে পোলাপ বকছে বা জ্বরের ঘরে মানে অতিরিক্ত জ্বর ভয় পাইছে, এই জন্য হয়তো বা কিছু একটা বলছে। তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে রাসেল ভাই সে মানে বাড়ি বৈশা ওই রকম তার রুমের ভিতর মানে কাউকে ঢুকতে দিতেছে না, মানে কাউকে সহ্য হইতেছে না, মানে এরকম আবল তাবল বলতেছে। তারপর তারা তাদের ফ্যামিলির লোকজন চিন্তা করলো যে এর একটা হুজুর আইনা দেখানো হোক, এলাকার একটা বড় হুজুর, মানে খবর দেয়া হলো। হুজুরে যখন মানে তার রুমে প্রবেশ করবে রাসেল ভাই, এই সময় মানে সে বলতেছে যে তুই কেন আসছিস, আমি যাব না, মানে এইরকম এক মানে রাগান্বিত ভাবে এরকম বলছিল। হুজুরে সেদিনকার মতো তাকে দেখে টেকে কোনো মতে বলে গেল যে আমি পরের দিন আসবো। পরের দিন আসার কথা বলে হুজুরে চলে গেল। চলে যাওয়ার পরে রাসেল ভাই হলো যে মানে পরের দিন যথারীতি সময় হুজুরে আসে, সে তাকে আসনে বসায়, মানে যেরকম মানে জিন হাজির করা হয় সেরকম তার শরীরে হাজির করা হলো। তখন হুজুরে জিজ্ঞেস করলো যে তুমি কেন এসছো বা কেন এই ছেলের সাথে মানে তুমি ভর করছো। তখন বললো যে ও আমার ছায়ায় পাড়া দিছে। তখন বললো যে কিভাবে ছায়ায় পাড়া দিছে, বললো যে আমি যখন মসজিদের ছাদে করছি তখন মানে ওরা 4 জন ছিল, ও আমার ছায়ায় পাড়া দিছে। তখন বললো যে মানে ও তো তোমাকে দেখে নাই বা তুমি তো অদৃশ্য, যে ও তোমাকে বললো যে না কোনো কিছুতে কিছু হবে না, ও আমাকে কেন করলো, আমি এই জন্য ওকে শাস্তি দিব। যাই হোক, এভাবে অনেক কথাবার্তা বলার পর রাসেল ভাই এক পর্যায়ে বলে গেল যে আমি এখন যাচ্ছি, কিন্তু আমি ওকে কখনো ছাড়বো না, আমি আবার আসবো, এরকম একটা কথা বলে গেল হুজুরে। তারপর তার অনুযায়ী তাকে একটা তাবিজ দিল এবং বলল যে মানে তুমি এই তাবিজটা খুলবা না, তাবিজটা খুললে তোমার সমস্যা হবে, এরকম একটা কথা বলে হুজুরে চলে গেল। এরপর দেখা গেছে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় এক পর্যায়ে। এভাবে অনেকদিন কেটে যায়। অনেকদিন কেটে যাওয়ার পরে রাসেল ভাই একদিন মানে সে গোসল করার সময় তার তাবিজটা হাত থেকে খুলে গেল, এবং সে মানে নিজেও মানে বুঝতে পারে না যে তার তাবিজ খুলে গেছে, বা মানে তার মানে পুরান ঘটনাটা আর কি সম্পূর্ণভাবে ভুলেই গেল এক পর্যায়ে। তাবিজটা গেল সন্ধ্যার সময়। যেটা ঘটে রাসেল ভাই সেটি হলো যে সে বাজারে গেছে, বাজার থেকে আসার পথে মানে সে একা আসতেছে, মানে অনুভব করতেছে যে তার সাথে সাথে কেউ একজন আসছে বা পাশে কেউ একজন আছে, এরকম একটা মানে ফিল করতেছে। কিন্তু সামনে পিছনে এরকম মানে চতুর্দিকে কোনো কিছুই দেখতে পায় না। সে আবার হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওই যে লোকটাকে সে দেখে মানে বাগানের ভিতর দেখে যে অজ্ঞান হয়েছিল, সেই হুবহু লোক সেরকম আবার তার সামনে হাজির এবং হাসতেছে। সে উল্টো পথে দৌড় দিল, বাট মানে সে কখন যে অজ্ঞান হয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন আর কি সে মানে আবিষ্কার করলো যে সে তার বাড়িতে, এবং সেই হুজুরকে আবার ডাকা হলো। ডাকার পরে বলল যে তার তাবিজ খোলার জন্য এইটা হইছে, আবার তাবিজ দিয়ে গেল আর বললো যে কখনো খুলবেন না। এখন পর্যন্ত রাসেল ভাই তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মানে সে যখন একা থাকে বা যখন হাঁটে তখন ফিল করে যে হয়তো বা তার পাশে কেউ আছে, কিন্তু মানে তার কোনো ক্ষতি বা তার সাথে আর কোনো সময় দেখা দেয়নি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা।
চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, এবং সেটি যথারীতি একটা ইমেইল, এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে, আপনাদেরকে অনেক বেশি আনন্দ দেবে। আমি আসলে আজকে যে ইমেইলটাই পড়ছি, পড়ার সময় এত বেশি মনোযোগ দিয়ে পড়ি, আমার মাঝে মাঝে সমস্যা হয় যে লাস্ট উইকে কোনটা পড়েছি আর এই উইকে কোনটা পড়তে হবে আমি ভুলে যাই। আমার কাছে সবগুলোই মনে হয় যে পড়েছি বোধ হয়, এই জন্য মাঝে মাঝে কিন্তু ভুলও হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আজকের যে ঘটনাটি সেটি আমি শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে আমাদের এই জগতে এমন কিছু ঘটনা ঘটে যায় যা সব সময় আমাদের সবাইকে ভালো থাকতে দেয় না। আজ আমার জীবনের তেমনই একটি ঘটনা আমি লিখে পাঠাচ্ছি, এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার স্ত্রী একজন মিডওয়াইফ, তার পোস্টিং মুন্সিগঞ্জ জেলায় কোন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি সিলেটে থাকি, পেশায় একজন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার। যখন আমার স্ত্রীর নতুন পোস্টিং হয় তখন আমাদের একমাত্র ছেলে, তার বয়স ছিল 3 মাস। সেই 3 মাসের ছেলেকে নিয়েই আমার স্ত্রী চাকরিতে যোগদান করেন, এবং তার মাকে অর্থাৎ আমার শাশুড়িকে নিয়েই হাসপাতালের কোয়ার্টারে থাকেন। চাকরির সুবাদে আমি আমার বাড়িতেই থেকে যাই। আপনার হয়তো জানা আছে যে মিডওয়াইফদের মাসে কয়েকটা নাইট করতে হয়। ঘটনাটা তেমন একটা নাইটের। গত রোজার ঈদের ছুটিতে আমি মুন্সিগঞ্জ চলে যাই স্ত্রী পুত্রের সাথে ঈদ করার জন্য। আমি যেই দিন যাই, আমার শাশুড়ি হাসপাতালের কোয়ার্টার ছেড়ে তার বাড়িতে চলে যায়। সাধারণত আমার স্ত্রী নাইট ডিউটির সময় আমার শাশুড়িকে সঙ্গে নিয়ে যেত, কিন্তু উনি সেদিন উনি না থাকায় আমাকেই সঙ্গে যেতে হয়। যাওয়ার কারণ, কোন রোগী যখন আসে তখন তাকে বাচ্চাটাকে রাখা লাগে, আর যখন কাজ থাকে না মিডওয়াইফদের জন্য নির্ধারিত রুমেই বসে থাকে বা ঘুমিয়ে থাকে। রাত আনুমানিক 2টা। আমিও আমার স্ত্রীর ছেলের সাথে খেলা করছি, আমার কেন যেন মনে হচ্ছে পড়েছি আমি, মনে হয়। যাই হোক, ঠিক তখন একজন লেবার পেইন নিয়ে হাসপাতালে আসে। আমার স্ত্রীর কাজ হচ্ছে সেই রোগীর ডেলিভারি করা। আমার কাছে বাচ্চা রেখে আমার স্ত্রী তার কাছে চলে যায়, এবং স্ত্রীর যাওয়ার পরেই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে। কোনোভাবেই বাচ্চা সামলাতে পারছিলাম না, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। হাসপাতাল ঘরে ছিমছাম নীরবতা, কোথাও কোনো লোকজন নেই। হালকা শব্দ ভেসে আসছে, রোগীদের কাতরানোর আওয়াজ, বাইরের ল্যাম্পপোস্টের আলো আসছে করিডোরে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে সেই আলোতে হাঁটছি আর শান্ত করার চেষ্টা করছি। হঠাৎ দেখি একটা সদ্য প্রসব হওয়া বাচ্চা হালকা গুগু শব্দ করে উল্টো দিক থেকে আসছে। তার নাড়ি ভুঁড়ি এখনো কাটা হয়নি, নাড়ি কাটা হয়নি। সে যেই দিক দিয়ে আসছে রক্ত ভেসে যাচ্ছে। এত রাতে এত ছোট বাচ্চা এখানে থাকা অসম্ভব। এইটা দেখেই আমার মনে হচ্ছিল আমার প্রাণ পাখি বোধহয় বের হয়ে যাবে। কেন জানি না তখন এত অশান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। এক দৌড়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম এবং দরুদ পড়া শুরু করে দিলাম। এবং চারিদিকে যখন আমি দেখি যে ছোট ছোট একজোড়া পা দেখা যাচ্ছে, পায়চারি করছে রুমের চতুর্দিকে। একটু পরে দরজায় নক হতেই দৌড়ে দরজাটা খুলে দিলাম। ভাবলাম হয়তো আমার স্ত্রীকে খুঁজছে। দরজাটা খুলে আমি শক্ত হয়ে গেলাম। দরজায় একজন মহিলা রক্তে একটু পরে দরজাতে টকটক করে আওয়াজ হলো, এবং আমি ভাবলাম যে আমার বউ নয়তো রোগীর কাছে কোনো একটা লোক এসছে। আমি দরজাটা খুলে দিলাম এবং শক্ত হয়ে গেলাম। দেখি একজন মহিলা রক্তে লাল হয়ে গেছে তার শরীর। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমার বাচ্চাটাকে দেখেছেন? এদিক দিয়ে এসেছে। আমার বুঝতে বাকি রইল না মহিলাটি কোন বাচ্চার কথা বলছেন। আমি তখন কথা বলতে পারছি না, চিৎকার দিতে পারছি না, শুধু মনে হচ্ছে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ আমার বাচ্চাটাকে হেফাজত করো। মহিলা আবার হাসতে হাসতে বলল এবং হাসতে শুরু করলো, এবং কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরে আমার স্ত্রী এলো এবং বলল যে ডেলিভারি করলাম, সেই বাচ্চার মা দুজনেই মারা গেছে, কাউকে বাঁচানো যায়নি। আমি তখন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা স্ত্রীকে বলতে যেও বলতে পারলাম না, কারণ প্রথমত আমার স্ত্রী ভয় পাবে, দ্বিতীয়ত আমি হয়তো আর না গেলেও হবে, কিন্তু আমার স্ত্রীকে যেতে হবে সেখানে প্রতিনিয়ত। কিন্তু সেই রাতের ঘটনা কেন ঘটলো সবকিছুই আমার কাছে আজকে অজানা হয়ে গেল। এই ছিল আমার ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। ভাই, এই ঘটনাটা আমাকে বলেছে একজন আপনার সিএনজি চালক, সে সিলেটের বাসিন্দা। সে বলে যে অনেক রাত পর্যন্ত সে আপনার সিএনজি চালায়, তো রাত হয়ে গেলে ওখানে সিএনজিটা নাকি বেশ নিরাপদ না আর কি।
আচ্ছা, মানে আপনার মানে ছিনতাই টিনতাই হয় আর কি সিএনজির। তো সে আসলে, আমি অনেক রাতে তার সিএনজিতে উঠেছিলাম, তো সে আমাকে বলতো, আমি বললাম যে রাত 11টা 11:30 তো কোনো রাত না, তো আপনি এত ভয় পাচ্ছেন কেন? তো সে বলতেছে যে আসলে স্যার আপনি কোথায়, আপনি তো আসছেন ঢাকা থেকে, ওইখানে হয়তো ওটা রাত না, কিন্তু এখানে রাতের বেলা সমস্যা হয়, ছিনতাই টিনতাই। বললাম যে ওকে, আপনার তো মনে হয় না আমি ছিনতাই করবো। না সেটা না, কিন্তু আমি যে যাবো ওখান থেকে আসবো সমস্যা। তো আমি বললাম যে কি কিছু দেখেন না নাকি, ভূত টুতের ভয় পান? তো সে বেশ এড়ায় যাচ্ছে আর কি, কথা বলতে চাচ্ছে না। তো পরে বললো যে জি আমি দেখছি এখানে একবার রাস্তার মধ্যে এরকম দেখছি। কি দেখছেন? বলে যে আমি এরকম রাতের বেলা একটা প্যাসেঞ্জার নিয়েছিলাম আপনার এয়ারপোর্টের ওখান থেকে উঠছে, তো জোর করে আমি থামতাম না, বলে জোর করেই আমাকে থামায় উঠছে, উঠে তারপরে আপনার আসতেছে। তো প্যাসেঞ্জার কথাবার্তা কম বলে, আসতেছে। তো একটা রাস্তা আছে, যে রাস্তাটা আমি প্রসঙ্গত আর কি নামটা বললাম না আর কি, সেখানে আপনার বেশ মানে পরিচিত জায়গা কবরস্থানটান আছে। তো ওই জায়গাটা আর কি ঠিক করছে আর কি। তো আসতেছে, তো বলতেছে যে যখন নাকি সে কবরস্থানের কাছে আসে, তখন তার কাছে মনে হয় যে সিএনজিটা একটু ঝাঁকি খাচ্ছে আর কি, মানে একটু মানে কেমন ইঞ্জিন করতেছে। তো একসময় কাশতে থেমে গেছে তার সিএনজিটা। এবং ওখানে কিন্তু সিএনজি রাসেল ভাই খোলা, আপনার নাই, এই যে দরজা নাই, আমাদের যেমন থাকা দরজা নাই। তো বলতেছে, তো স্টার্ট করার চেষ্টা করতেছে, স্টার্ট হয় না, কাশি দেয়। তো মাথা ঘুরায় বলতে গেছে আপনার ওই প্যাসেঞ্জার যে ছিল, যে আপনার পিছন দিকে, যে একটু প্রবলেম হয়েছে দেখতেছি। তো দেখে যে প্যাসেঞ্জার নাই। তো প্যাসেঞ্জার একটু মানে অবাক হয়ে গেছে, হঠাৎ করে চলন্ত গাড়ি তো ছিল, এই মাত্র থামছে। তো সামনে দাঁড়ায় দেখে যে একটা কুকুরটা বেশ বড় সাইজের, আপনার নেকড়ে টাইপের সাইজ হবে, বড়, এবং চোখগুলো জ্বলতেছে, ধকধক করে জ্বলতেছে। তো কুকুরের চোখ কিন্তু সাধারণত লাইটের রিফ্লেকশনে জ্বলে, এমনি জ্বলে না। হ্যাঁ, এটা বেড়ালের চোখ জ্বলে, ওর কুকুর কিন্তু লাইট রিফ্লেকশনে জ্বলে ওঠে। তো ওটা কোনো রিফ্লেকশন ছাড়াই জ্বলতেছে লাইটটা, চোখটা। তো বেশ ভয় পেয়ে গেছে। তো তারপর দেখছে যে কুকুরটা অনেকক্ষণ দাঁড়ায় থেকে আস্তে করে কবরস্থানের সাইডে গেল। ওইটা আপনার মানে কবরস্থান বলতে আর কি আপনার ওইটা মুসলিম কবরস্থান ছিল না আর কি, পাশ দিয়ে যাচ্ছে। তো ওখানে মানে খুব একটা মানে ওই যে হুজুর টুজুর বা এরকম নাই কিছু। তো কাছে চলে গেল। তো যাওয়ার পরে হঠাৎ করে সে দেখলো যে কবরস্থানের কাছে যে কুকুরটা মাটিতে যখন শুয়ে পড়ার মানে মাটির ভেতরে মানে অদৃশ্য হওয়ার মতো, এবং সেখান থেকে আপনার একটা মানে মহিলার অবয়ব বেরোলো, হয়ে গেল আর কি, মানে জাস্ট লাইক ট্রান্সফর্মের মতো। এবং সেটা বেশ উঁচা লম্বা, এবং হেঁটে সে গট করে আপনার ওইদিকে চলে গেল কবরস্থানের ভিতরে। এবং সে এত ভয় পাইছিল, সে সিএনজি ফেলায় রেখে সে দৌড় দিয়ে ওখান থেকে চলে গেছে। সে আর মানে ওখানে থাকেই নেই। তো তারপর তার জ্বর আসছিল, তো বললো যে এটাই সে দেখছিল ওখানে। ওকে, তো এটা হচ্ছে সিলেটের ঘটনা। ওকে, আমরা ছোট যেহেতু ঘটনা, আমরা আরেকটা শুনে ফেলি তাহলে একদম। আচ্ছা, তাহলে এটা ঢাকার মিরপুরের ঘটনা আসল ভাই। মিরপুর ব্যাক ইন 80 দশকে, 80-85 দিকে এরকম। তো ওইখানে ইব্রাহিমপুর থেকে 14 নম্বর যাওয়ার পথে একটা রাস্তা ছিল বাঁকা। সেই রাস্তাটা আপনার ইব্রাহিমপুর থেকে মানে বেশ বাঁকা হয়ে কার্ভ হয়ে এটা চলে গেছিল 14 নম্বর। আপনার ওখানে একটা কলোনি ছিল, কলোনির ভেতর দিয়ে বের হয়ে যে আপনার মেন রাস্তাটা মিশছিল আর কি। এখন আছে কিনা আমি জানি না, আমি ওখানে যাইনি অনেকদিন। তো ওখানে একটা বড় পুকুর ছিল, ঠিক আছে। তো সেই পুকুরের পাশটা মানে বেশ খোলামেলা, কোনো মানুষজন ছিল না। তো আমাদের এক পরিচিত আন্টি আর কি, উনি তখন প্রেগন্যান্ট, উনি রাতের বেলা ওখানে হাঁটতে বেরোতো আর কি। রাতের বেলা ওনাকে ডাক্তার বলছিল যে হাঁটাহাঁটি করতে, তুমি রাতের বেলা হাঁটতো। তো একদিন রাতের বেলা উনি হাঁটতেছে ওখানে, তো ওনার সাথে ওনার কাজের মেয়ে ছিল। তো কাজের মেয়ে ওখানে বলছে যে কি জানি একটা সমস্যার কথা বলছে, বাসায় বসে বলছে যে খালাম্মা আমি একটু বাসার থেকে আসি। বলছে আচ্ছা ঠিক আছে যাও। তো উনি বলছে ঠিক আছে, চলে যেতে বলছে। তো কাজের মেয়েটা চলে গেছে। তো উনিও আসলে প্রতিদিন হাঁটে, ওখানে ওনার এত গায়ে মাখে নেই। তো উনি যখন পুকুরে পাড়িতে যাচ্ছে, এবং তখন কিন্তু রাসেল ভাই ওই ইব্রাহিমপুর বা মিরপুর ওই এলাকাগুলা ওই সময় মানে ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও অন্ধকার থাকতো। আচ্ছা, তো উনি যখন নাকি পুকুরটাকে ক্রস করে গেছে, অনেক দূর চলে গেছে আর কি, যে মানে বেশ বড় পুকুর আর কি, দিঘি টাইপের। তো উনি যখন ব্যাক করে আসতেছে, তো দেখে পুকুরের মাঝামাঝি জায়গাটা মানে পাড়ে আর কি, পুকুরের মানে মধ্যবর্তী জায়গাটা আর কি, পুকুরের মাঝে না, পাড়ের মাঝখানে, ওখানে একটা কিছু বসে আছে। তো সেটা মানে এরকম মাথা কুঁজা করে মানুষের মতো। আচ্ছা, তো উনি দেখে একটুখানি ওনার গা শিরশির করছে।
মানে উনি চিন্তা করছে যে এটা কি, মানে ওনার কাছে ঠিক কোয়াইট মানুষ মনে হয়নি। তো উনি মানে এদিকে অন্ধকার, আপনার কারেন্ট টারেন্ট নাই, ওদিকে একবার দূরে লাইট দেখা যাচ্ছে আর কি। Right. আর প্রচন্ড বাতাস হচ্ছে। তো আষ্টে একটা গন্ধ পাইছে উনি, মাছের আষ্টে টাইপের, ঠিক আছে। তো হঠাৎ করে দেখে যে ওই জিনিসটা ওনার দিকে ফিরে তাকাইছে। তো ওনার তখন রক্ত মানে জমে গেছে। আপনার ওই জিনিসটার মুখটা হচ্ছে অনেকটা আপনার লম্বা, মানে যে পাখির মুখ যেরকম হয়, ঠোঁট টাইপের এটা। এবং এই ধরনের জিনিসের নাম আমি আগে শুনছি রাসেল ভাই, ওই অঞ্চলে অনেকে এটাকে বলতো হোঙ্গা। আই ডোন্ট নো, মানে এটা মানে ওদের লোকাল নাম হবে হয়তো। যাই হোক, ওই জিনিসটা ওনার দিকে ফিরছে। তো তাকায় উনি দেখতেছে, উনি বুঝতেছে জিনিসটা ওনার দিকে তাকায় আছে। এবং ওনার নাকি গা শিরশির করা শুরু করছে, ওনার আপনার পেট শক্ত হয়ে গেছে। আচ্ছা। ওনার বেবি ছিল ওই সময় পেটে। তো উনি খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরও উনি তখন চিন্তা করছে নিজের বেবির কথা চিন্তা করে যে ওনার হাঁটতে হবে। উনি দোয়া পড়া শুরু করছে, হাঁটতেছে। তো উনি যখন দোয়া পড়ছে তখন উনি ওই জিনিসটাকে দেখতেছে না, বাট উনি বাতাস পাচ্ছে, মানে বেশ গাস্টি উইন্ড, এবং ওনার সামনে লাইক কয়েক ফিট দূরে বাতাসের আর কি সার্কেলিং লাইক টুইস্টার টাইপের ছোট ছোট বাতাসের হচ্ছে। আচ্ছা। তো এরকম করতে করতে ওনার বাসায় উনি পৌঁছালো। বাসায় পৌঁছানোর পর তো উনি খুব ভয় পাইছে এবং কাজের মেয়েকে খুঁজে পাইছে। এর মধ্যে ওই দিন রাতের বেলা বৃষ্টি হলো অনেক। এবং উনি যখন শুয়ে আছে তখন উনি দেখছে যে ওনার ওই বাসার মধ্যে কারেন্ট নাই, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো উনি নাকি দেখছে যে ওনার রুমের মধ্যে ছপ ছপ করে, বাসার ওই আঙ্কেল ছিল না, আঙ্কেল তখন বিজনেসের কাজে বাইরে ছিল। তো উনি দেখে যে বাসার মধ্যে ছপ ছপ করে শব্দ করে কি একটা আসছে। আচ্ছা। পাশ থেকে ছপ ছপ শব্দ হচ্ছে, এবং ঠিক কাছে এসে যখন দাঁড়াইছে ওই জিনিসটাই, এবং ওনার দিকে মানে বেশ নিচু হয়ে হাত দিতে গেছে ওনার গায়ে। তো উনি চিৎকার করে উঠছে। চিৎকার করে ওঠার পর কাজের মেয়ে আসছে এবং নিচতলা একটা বুড়ি মহিলা ছিল, উনি আসছে। উনি এসে আপনার দোয়া দুরুদ পড়ছে, বলছে যে তুমি মনে হয় বাজে স্বপ্ন দেখছো বা বাইরে গেছিল, বাজে বাতাস টাতাস লাগছে। আশ্চর্যের বিষয় রাসেল ভাই, ওনার রুমে যে ফ্লোর ছিল, ফ্লোর কিন্তু ভিজা ছিল। ইটস লাইক এ ফুটপ্রিন্ট টাইপের আর কি, মানে মনে হচ্ছে যে আমরা যেমন যে স্কুবা ডাইভিং যখন করে পায়ের মধ্যে এক ধরনের ফিং টাইপের পরে কিন্তু পায়, ঠিক আছে। আচ্ছা। ওরকম লম্বা লম্বা ফিং টাইপের ভেজা মানে দাগ ছিল, মনে হচ্ছে যে কেউ মপ দিয়ে কেউ টান দিচ্ছে জায়গাটা। এবং পরবর্তী জায়গাগুলো মুছে নেয় ওই বুড়ি মহিলা দোয়াটা পড়ে, এবং ওনার অনেক তখন সমস্যা হয়, কমপ্লিকেসি হয় প্রেগন্যান্সিতে বেশ। এবং উনি তারপর থেকে ওই স্বপ্নগুলো অনেক দিন দেখতো আসলে। আচ্ছা। এবং মানে পরবর্তীতে এই জিনিসটা অন্য সমস্যা, বাচ্চা হওয়ার পর বাচ্চাও ভয় পেত, হাতের মধ্যে তখন হুজুর টুজুর দিয়ে আপনার লাগাইছিল, তাবিজ টাবিজ লাগাইছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং আপনার ঘটনা শুনে আসি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই। জি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি এটা 2010 সালের দিকের ঘটনা। জি। তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমার এলাকা খুলনাতে জি। চাকরির জন্য চলে যাই। জি। ওখানে একটা লোকাল সংস্থায় চাকরি করি তখন। জি। আমার কাজের সাথে আমাকে বিভিন্ন দিকে মুভ করতে হতো, তো আমি মোটর বাইক ভ্রমণটা বেশ ভালো লাগতো আমার, ফলে আমি একটু দূরের রুটগুলোতে আমি মোটর সাইকেলেই যেতাম। জি। তো ওই দিন আমাদের যাওয়ার কথা ছিল বরিশালে। তো খুলনা রূপসা ব্রিজ পার হওয়ার পর একটা এরিয়া আছে খুরদির বটতলা, এটা মংলা রোডের দিকে যাচ্ছে। তো এই রাস্তাটা নিয়ে অনেক ঘটনা আছে, আমি ভবিষ্যতে আলাপ করব, এবং ওখানকার লোকাল মানুষ জানে এটার সম্পর্কে। তো এই রাস্তায় দেখবেন সোজা রাস্তা, তারপরেও এখনো টাঙানো আছে যে দুর্ঘটনা প্রবণ এলাকা, এবং দুর্ঘটনাগুলো রহস্যজনক করানো হয়। তো যাই হোক, ওই রাস্তায় আমরা উঠলাম, তখন দুপুর 12:30 কি 1টা। আমার সাথে আমার মামা মোর্শেদ ও ছিল, ও কোনো কারণবশত আমার সাথে যাচ্ছিল সেদিন। তো আমরা জাস্ট 2-3 কিলোমিটার পার হয়েছি ওই রাস্তাটা। এরপরে হঠাৎ করে আমি খেয়াল করতেছি আমার মোটরসাইকেলের হ্যান্ডেলটা বাম দিকে টার্ন নিচ্ছে, এবং আমার কোনো নিয়ন্ত্রণ নেই, মানে কেউ যেন জোর করে আমার হ্যান্ডেলটা ঘুরিয়ে দিচ্ছে। তো আমি বুঝলাম যে সামথিং রং। আমি তখন যেটা করলাম, প্রথমত খুব ঠান্ডা মাথায় আমার ক্লাসটা চেপে ধরলাম, এবং আমি এক্সেলারেটরটা আস্তে আস্তে কমানো শুরু করলাম, এবং পা নামিয়ে দিয়ে কোনোভাবে গাড়িটাকে নিয়ন্ত্রণ করলাম। কিন্তু ততক্ষণে আমি কিন্তু মাটিতে চলে গিয়েছি রাস্তার পাশে, এবং বাঁশঝাড়ের কাছে যে গাড়িটা থামলো। তো আমার মামা পিছন থেকে বলতেছে যে তুমি তো বহুবার তোমার সাথে মোটরসাইকেল চলছি, এরকম ঘটনা ঘটেনি, কি হয়েছে? তা আমি বললাম যে আসলে আমিও বুঝতে পারছি না কি হয়েছে, আমার মনে হচ্ছে সামথিং রং। এবং তার কিছুদিন আগে থেকে কিছু ঘটনা ঘটছিল আমার সাথে, যার কারণে আমার মনে হচ্ছে সামথিং রং। তো আমি বললাম যে মামা আজকে আর যাবো না, চলো আমরা ফিরে যাই। তো ঘটনা এখান থেকে শুরু। আমি ফিরে আসলাম, বাসায় এসে শরীরটা ভালো লাগছিল না। তো আমার আব্বা আম্মার যে ঘর, ওই ঘরের খাটটা বেশ বড়, পুরনো আমলের খাট।
তো ওই খাটটা মাঝামাঝি জায়গায় যেয়ে আমি ঘুমিয়ে পড়লাম, মানে শরীরটা ক্লান্ত, টেনশন, ঘুমিয়ে পড়লাম। তো হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে অনেক উপরে উঠিয়ে দিল এবং তারপর একটা আছাড় খেলাম। হুম হুম। তো আমি জাস্ট নিজেকে আবিষ্কার করলাম যে আমি নিচে পড়ে আছি এবং আমার ভুরু, আপনাকে দেখেছি কাটা আছে, এই জি। ভুরুটার অংশ কেটে গেল এবং মানে পুরা গেঞ্জি রক্তে ভিজে গেল। জি। তো সাধারণত ছোট্ট একটা কাটা এবং খাট থেকে পড়া, এতে কিন্তু এত বড় রক্ত যাওয়ার কথা না। জি। তো যাই হোক, আমি খুবই হতভম্ব হয়ে গেলাম যে এরকম একটা ঘটনা ঘটলো। নিজের কাছে একটা এম্বারেসিং লাগতেছিল যে খাট থেকে পড়ে তো সাধারণত এরকম হওয়ার কথা না। যাই হোক, তো আমি এতটুকু আমার মনে আছে যে আমি যে পড়ছি, উপর থেকে কেউ একজন আমাকে, মানে খাট থেকে না, খাট থেকেও 2-3 ফিট উপরে নিয়ে গেছে, এরপর বাড়ি মারলো। জি। তো এরপরে আমি কিছুদিনের মধ্যেই আমার রুম, যেটা পাশের রুম, সেখানে রাত্রে আমি এবং আমার ওয়াইফ এবং আমার ছোট ছেলে, ও সাথে আছে আফনান, আমরা ঘুমের প্রস্তুতি নিয়েছি। ও অলরেডি ঘুমিয়ে গেছে। 2010 সালের মাঝামাঝি সময়ের ঘটনা। হঠাৎ আমার জানলায় একটা প্রচন্ড শব্দ। তো আমি আমাদের বলে রাখি যে আমাদের বাড়ির ঠিক আমার জানলার থেকেই পুকুর আছে একটা পিছনে। তো পুকুরের পার আছে। তো আমরা ওখানে তাড়াতাড়ি জানলার কাছে গেলাম। আমি একটা জানলা দিয়ে আমি দেখছি, একটা জানলা দিয়ে আমার ওয়াইফ দেখছে। তো আমরা দেখি যে নিচে একটা পাখির মতো কিছু একটা পড়ে আছে, অনেক বড়, ওয়াইড, যদি প্রশস্ত বলি 2.5 হাতের মতো হবে, আর জি। লম্বায় হয়তো 2 হাতের মতো হবে। হুম হুম। এখন ওটা ডানাও ঝাপটাচ্ছে না, কিছু না, কিন্তু পড়ে আছে। এরপর জি। কয়েক সেকেন্ড পরে দেখলাম ও আস্তে আস্তে উঠতেছে এবং ওর কোনো মাথা নেই। ও উড়ে জাস্ট 5 থেকে 7 হাত, আমাদের পিছনে লাইট পোস্ট আছে, তো লাইট পোস্টে দেখতেছি, পুকুর পাড় দিয়ে যে রাস্তাটা, ওখানে লাইট পোস্ট আছে, দেখতেছি যে ও উঠছে এবং জাস্ট 10 হাত সামনে যে ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা। একদম কিচ্ছু নাই। আমরা দুজন দুদিনের দিক তাকিয়ে আছি যে কি হলো এটা। তো যাই হোক, দোয়াদুর পরে ওই দিন আমরা রাত্রে পার করলাম। তো আমাদের এলাকায় অনেক বড় ভাইদের সাথে কথা হতো বিভিন্ন বিষয় নিয়ে। তো এর মধ্যে একজন আছে টিপু ভাই। তো উনি আমাকে বলল যে একজন তান্ত্রিক টাইপের একজন নারী আছেন, মধ্যবয়স্কা। হুম হুম। উনি হচ্ছেন খুলনা কোয়ে বাজারের পাশে ওনার বাড়ি। আচ্ছা। তো ওনার নামটা আমি বলছি না, যাই হোক। তো ওনার কাছে যেতে বললেন। তো আমি সাধারণত এই জিনিসগুলো নিজেই মানে সমস্যা হলে নিজেই দোয়া দুরুদ পড়ি, বা আমি কারো কাছে যেতে আগ্রহী ছিলাম না। কিন্তু ওদিন এত বড় একটা ঘটনা হওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে যাই। তো টিপু ভাইকে বললাম, ভাই কি ঘটনা ঘটছে আপনার সাথেও শেয়ার করবো না এবং ওনার সাথেও শেয়ার করবো না, জি। উনি কি বলে দেখি। তো ওনার কাছে গেলাম। উনি যথারীতি ওনার নিজের একটা ঘর, প্লাস এই মানুষ যারা যায় ওনার কাছে তাদের জন্য একটা ঘর, যেটা নদীর পাড়ে। জি। এই ঘরের ভিতরে একটা সামিয়ানা টাঙানো, এবং জানেন যে আমি ওখানে দেখলাম প্রচুর চিকচিকি ঘুরছে সামিয়ানার উপরে এবং একটু অস্বাভাবিক। তো যাই হোক, অনেকেই বলে টিকটিকি গোয়েন্দা। তো অনেকে আবার বিশ্বাস করে যে জিনদের থেকেও টিকটিকি রূপ নিয়ে ঘরে তারা বিভিন্ন তথ্য নেয় বা বিভিন্ন ভাবে থাকে। তো যাই হোক, আমি দেখলাম টিকটিকি। তো উনি আসলেন, আসার পর বললাম যে আপা, আমি আসলে যে কারণে এসেছি সেটা আমি আপনাকে বলবো না, আপনাকেই বলতে হবে যে আমি কেন এসেছি। কিছু মনে করবেন না, আপনাকে এরকম একটা পরীক্ষা নিচ্ছি। হুম হুম। তো উনি বললেন, উনি হাসলেন, হেসে বললেন বসো। তো উনি কিছু তো পড়লেন, পড়ার পর ওনার একটা হাই উঠলো, এরপর উনি চোখ বন্ধ করলেন এবং স্পষ্টভাবে আমাকে বলতে লাগলেন যে ও তুমি কালকে সাদা কিছু দেখেছো এবং সে জিনিসটা উড়ে যাচ্ছে, তাই না? আমি আসলে খুব অবাক হলাম এবং মনের দিক তাকিয়ে থাকলাম। জি। উনি বললেন যে হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাথে কিছু, তোমার সাথে আসছে, তোমার পিছনে কিছু প্রভাব আছে। এখন তুমি যদি এর থেকে পরিত্রাণ পেতে চাও, কিছু প্রক্রিয়া আছে। তো আমি বললাম যে পরিত্রাণ পেতে চাই, তবে আমি কোনো প্রক্রিয়ার মধ্যে যাব না। তো এরপরে 2015-16 সাল পর্যন্ত আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে, যেগুলো আমি সুযোগ পেলে আবার আসবো আপনার কাছে, এসে ঘটনাগুলো বলবো। এবং ওনার কাছ থেকে আমি অবশ্য কোনো ট্রিটমেন্ট নিয়েছিলাম না, কারণ উনি বলেছিল যে আমি ট্রিটমেন্ট দিই, কখনো যদি এই ট্রিটমেন্টে কোনো সমস্যা হয়, দেখা গেল আপনাকে তাবিজ দিলাম, এটা খুলে পড়ছে, তখন কিন্তু আপনার উপর আক্রমণ হবে। জি। তো আমি বলছিলাম যে না, আমি যা জানি সেটার উপরেই থাকি। তো এখন আপাতত সমস্যাগুলো কেটে গেছে, তবে অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করতে চাই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনার পাশে আমরা যাচ্ছি। আপনার নামটা কি বলবেন? আমার একটা নাম আছে, ওই নামটাই আমাকে চেনে, একটু ছদ্মনামে মাঝে মধ্যে লেখালেখি করি। আচ্ছা ওই নামটা বলতে চাচ্ছি। আচ্ছা, বলেন প্লিজ। আমি
অরণ্য চিরহরিত বলছি। আমি মিরপুর থেকে এসেছি। রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সব বন্ধুদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আমি কি আমার ঘটনায় ঘটনায় চলে চলে যাই যাবো? আমরা, জি। আমার এক খুব ভজম ফ্রেন্ড ছিলেন। উনি আর আমি একসাথে মিউজিক শুরু করি 2001-2 এর দিকে। উনি ড্রামস প্লে করতেন, আমি বেস গিটার বাজাতাম, এবং এখনো একটা ব্যান্ডের সাথে বাজাচ্ছি। তো খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের ভিতরে, খুবই অধিকার ফলানোর একটা ব্যাপার ছিল। আর মানে একসাথে এক বিছানায় ঘুমানো, একসাথে দিনের পর দিন প্র্যাকটিস প্রোগ্রাম আমরা করেছি। তো যারা মিউজিশিয়ানস আছেন তারা জানেন এরকম অনেকের সাথে অনেকের বন্ধুত্ব থাকে। তো উনি ডিসেম্বর 2015-এ স্ট্রোক করে হঠাৎ মারা যান। তারপর থেকে আমি এবং ও রিলেটেড যত লোকজন ছিল সবাই ওকে অনেক মিস করি, বিশেষ করে আমি তো অনেক মিস করি। তো একদিন এই রিসেন্টলি এপ্রিল মাসের ঘটনা, এপ্রিল মাসে ঢাকার বাইরে একটা শো ছিল। শো থেকে ফেরার পথে আমাকে আমাদের মাইক্রো আসবেন আর রামপুরা পর্যন্ত আমাকে ড্রপ করে যে মামা আজকে একটু আপনার মতো মিরপুর চলে যান। তো আমি একটা সিএনজি ঠিক করি। তার আগে বলে নেওয়া ভালো, ও ছিল যশোরের। আমার সাথে প্রায় মজা করতো। ওকে যদি কোনো শোতে আমি ইনভাইট করতে না পারতাম যে ভালোই আছিস, মজা করছিস, শো করছিস, আমাকে দিচ্ছিস না, এই কথাটা প্রায় বলতো আমাকে। কাউকে বলতো না, শুধু আমাকেই হয়তো বলতো। তো এরকম আমি যখন একটা সিএনজি ঠিক করি, রাত তখন প্রায় 1:30 থেকে 2টার কাছাকাছি। সিএনজি আলার ভয়েসটা ছিল ঠিক সেই ছেলেটার মতো, বাট আমি তখন কিচ্ছু খেয়াল করি নাই। আমি যখন মিরপুরে আমার ফ্ল্যাটের নিচে এসে দাঁড়াই, তখন ওকে আমি 250 টাকায় ঠিক করি। তখন আমি 500 টাকার নোট দেওয়ার পর আমাকে 250 টাকা ব্যাক করে। আমি ঠিক যখন টাকাটা গুনে রেখেছিলাম 250 টাকা, যখন আমি গ্যারেজে ঢুকে পড়ি, জাস্ট আমি শুনলাম যে খুব শো করে বেড়াচ্ছিস, খুব ভালোই আছিস, আমাকে নিচ্ছিস না, আমাকে শো দিচ্ছিস না। আমি স্পষ্ট শুনেছি রাসেল ভাই, আমি এটা একদম নিজের কানে শুনেছেন আপনি? একদম নিজের কানে শুনেছি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে লিসেনাররা কিভাবে বিশ্বাস করবেন। আমি ওকে খোঁজার জন্য জাস্ট বের হলাম, এবং সিএনজিটা আমি ভ্যানিশ হতে দেখি নাই, সিএনজিটা ওর গতিতে চলে গেল। আর যেটা একদমই অবিশ্বাস্য, যেটা আমি হয়তো এখনো বিশ্বাস করি না, আমার মনে হয় যে আমি টাকাগুলা রেখেছিলাম, বাট আমি আমার গোনা টাকা, আমি শোতে গেলে একটা সার্টেন মানি নিয়ে যাই, আর যেটা নিয়ে আসি সেটা তো আমার পকেটেই থাকে। আমি দেখলাম যে 500 টাকার নোট আমি ওকে দিয়েছি, আমার 250 টাকা ব্যাক পাওয়ার কথা, কিন্তু আমার যে 1000 টাকার নোটগুলো আমার পেমেন্টস, ওইটা এক সাইডে ছিল মানি ব্যাগের, 2টা পার্ট ছিল আপনি জানেন, আরেকটা পার্টে 3টা 500 টাকার নোট। এইটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই আর এরপর থেকে আমি আসলে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না। ওকে আমি প্রায় মানে ওর অস্তিত্ব টের পাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। এবং আমি শুরুতে জানতে চাইবো যে আপনার নামটা প্লিজ একটু আমাদের বলবেন, যে কি নাম এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসেনার, আমি আসিফ আহমেদ, ঢাকার কেরানীগঞ্জে থাকি। জি, প্রথমেই ধন্যবাদ রাসেল ভাইকে। আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঠিক আছে। তো ঘটনাটা আসলে আম্মুর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। আমাদের নানা বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে, সন্ধ্যা নদীর পাড়ে। আমার নানা ভাই কাঠের ব্যবসা করতেন। তো উনি সুন্দরবন থেকে কাঠ নিয়ে আসতেন। তো তখন তো এরকম ইঞ্জিন ছিল না, বড় নৌকায় করে 3-4 জন মাঝি মাল্লা নিয়ে কাঠ নিয়ে আসতেন। তো সেবারও উনি কাঠ নিয়ে ফিরছিলেন। তো প্রায় 3 থেকে 4 দিন লাগতো পৌঁছাতে গ্রামে। সুন্দরবন থেকে ফেরার পথে বাইপাসের মতো ছিল, সেখান থেকে গেলে অনেকটা শর্টকাটেই যাওয়া যায়, প্রায় আধা বেলার মতন সময় বেঁচে যায়। তো মাঝি মাল্লারা অনেকটাই নারাজ ছিল যাওয়ার জন্য, ওই জায়গাটা তেমন একটা ভালো ছিল না। তারপরও নানার ওখান থেকেই যাওয়া হয়।
তো মধ্যরাতের মতো হয়ে যায় তখন, মাঝিমাল্লারা বেশিরভাগ ঘুমিয়ে গেছে। হঠাৎ দুই একজন দেখতে পায় যে সরু খালের ওই পাশে যে ঘন জঙ্গল, সেখানে একটা নববধূ হাতে কুপি নিয়ে যাচ্ছে নৌকার পাশে পাশে। তো প্রথমে তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। পরে ভয়ে নানাকে ডাকে। তো নানাও প্রচন্ড ভয় পেয়ে যায়, সবাইকে দরুদ পড়ে ফু দিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর আর দেখা যায় না। পরে সকাল হয়ে যায়, সন্ধ্যা নদীতে এসে পড়ে নৌকা। তো হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, প্রচন্ড ঝড়। নৌকা অনেকটাই ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। তো নৌকা উল্টে যায় এক সময়। সবাই যে যার মতন সাঁতরাচ্ছিল। নানা ভাই অনেকটাই সাঁতরাচ্ছিলেন, কিন্তু শেষ সময়ে আর পারছিলেন না। ঠিক তখনই সে মানে আবছা ভাবে দেখতে পায় যে একটা নতুন বউয়ের মতন একটা মুখ। তো এরপর আর তার কিছু মনে থাকে না। তো পরে গ্রামবাসী তাকে নদীর তীরে খুঁজে পায়। তো এরপর নানা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন শেষ সময়ে। এরপর আর উনি আসলে ওই অসুস্থতা থেকে আর কখনোই উঠতে পারেননি। এটার কোনো ব্যাখ্যা পাওয়া গেছে কি দেখেছিলেন উনি বা কি কারণে অসুস্থ হলেন, এরকম কোনো কিছু বোঝা গেছে কি? আসলে ওই জায়গাটায় মানে জিনিসটা আপনি কেন প্যারানরমাল বলছেন? হ্যাঁ, এটা ওটা জানতে চাচ্ছি। কারণ কি, ওই জায়গাটা ছিল একদমই ঘন জঙ্গল এবং লোকালয় থেকে প্রচন্ড দূরে। হুম। ওখানে আসলে ওই সময়ে মধ্যরাত্রে একটা নববধূ দেখতে পাওয়ার কথা না। আর মানে তার হাতে একটা কুপি ছিল। এই বিষয়টাও আসলে তারা কখনোই মানে বের করতে পারেন নাই যে বিষয়টা কি ছিল। মানে সেটা কোনো লোকালয় ছিল না, আপনি সেটা বলছেন? হ্যাঁ। আচ্ছা, সেটা কোনো লোকালয় ছিল না এবং সেখানে একটা মেয়ে দেখা বা একজন গৃহবধূকে দেখা খুবই অস্বাভাবিক ছিল যে এই গৃহবধূ নাকি কুপি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই, তাই কিছু জিজ্ঞাসা করলাম না। ভূত এফএমে এটি আমার প্রথম ঘটনা। ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব। আমি রাবেয়া আক্তার কণিকা, বর্তমানে ক্লাস 10-এ পড়ছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি বাটিয়াঘাটা জেলার 1 নম্বর জলমা ইউনিয়নের বাসিন্দা। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। আমার বাবা অনেক সাহসী ছিল। আমার বাবা মসজিদের একজন মুয়াজ্জিন, তাই ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যেতে হতো। রাত 3:30 বা 4টার সময় বাবা সাইকেলে করে মসজিদে যায়। প্রতিদিনের মতো বাবা আয়াতুল কুরসি ও অন্যান্য দোয়া পাঠ করে গেট থেকে বের হয়ে ইয়াসিন সূরা পড়তে পড়তে যেতে লাগলো। যেতে যেতে কয়েকটি কালভার্ট পার হয়ে যেতে হয়। প্রথম কালভার্টটি যখন পার হচ্ছিল তখন হঠাৎ আমার বাবা নীরব আঁধারে স্পষ্টভাবে শুনতে পেল কালভার্টটির নিচ থেকে কে যেন হাসছে। সঙ্গে সঙ্গে আমার বাবা বুঝতে পারল যে তার কাঁধ যেন অনেকটা ভারী হয়ে গেল এবং সাইকেলটা ভাইব্রেট করা শুরু করলো। বাবা কি করবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু যত কিছুই হয়ে যাক না কেন, বাবা ইয়াসিন সূরা পড়া বন্ধ করলেন না। আমার বাবা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশ দিয়ে একটা পাইপ গিয়েছে। নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে যে মোটা পাইপ দিয়ে বালি সাপ্লাই করা হয়, সেই পাইপ নদী পর্যন্ত লাগানো ছিল সেই পাইপটা। সেই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর যা দেখলো তা হলো বালির পাইপের ওপরে 14 থেকে 15 ফিট লম্বা সাদা কাপড় গায়ে পেঁচানো কেউ একজন শুয়ে আছে। বহু আকাঙ্ক্ষা নিয়ে কিছুটা কাছে গিয়ে দেখলো এরকমের অদ্ভুত টাইপের আরো কাছে গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা সর্বোচ্চ 5 থেকে 6 ফিট, আর তার শুধু হাত দুইটা হলো 14 থেকে 15 ফিট। বিশ্বাস করবেন কিনা জানি না,
বাবা যখন তার খুব কাছে, একদম কাছে গেল, তখন ভয়ঙ্কর জিনিসটি তার নিজের এক হাতের তালুর ওপর উঠে বসল। বাবা কোন রকম সেটিকে ক্রস করল। তারপর দ্বিতীয় কালভার্টের কাছাকাছি আসতেই সব নরমাল হয়ে গেল। বাবা মসজিদে গিয়ে আজান দিলেন, নামাজ পড়লেন, তারপর বাসায় এসে সবার সাথে ঘটনাটি শেয়ার করলেন। আমার মা বলল কিছুদিন রাতে মসজিদে গিয়ে থাকতে। কয়েকদিন মসজিদে থাকার পর সব স্বাভাবিক হলো, তখন আবার বাসায় এসে থাকা শুরু করলেন। এভাবে বেশ কিছুদিন কোনো সমস্যা ছাড়াই যাওয়া আসা করতে লাগলেন। কিন্তু বাবা প্রতিদিন রাতের মতো করে একদিন সাইকেলে করে যাচ্ছিলেন ফজরের আজান দিতে। হঠাৎ সেই কালভার্টের কাছে এসে মাথা ঘুরতে লাগলো তার, আর অনুভব করতে লাগলো আস্তে আস্তে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন সামনে তাকালো তখন সবকিছু ঝাপসা ধোয়ার মতো মনে হলো। কোনো কিছু সাইকেলের সাথে বাড়ি খেয়ে আলাদা হয়ে গেল আর সাইকেল থেকে পড়ে গেল। মজার ব্যাপার হলো ওই বস্তুটি যেটি সাইকেলের সাথে ধাক্কা লেগেছিল সেটির কোনো ওজন ছিল না। বাবা উঠে বসতে চাইল কিন্তু পারল না, যেন কোনো জড় বস্তু হয়ে গেছে। কোনো মতে যখন পাশ ফিরে তাকালো দেখলো 15 ফিট হাতওয়ালা মানুষ সাইজের বস্তুটি তার পাশে শুয়ে আছে। সেই ভয়ঙ্কর বস্তুটি তার নিজের একটি হাতের ওপর উঠে বসল। বাবা খেয়াল করল সেই বস্তুটির হাত মাত্র একটাই। আগেরবার যখন দেখেছিল তার 2টা হাত ছিল এবং তখন সে হাতের উপরে উঠে বসেছিল। তার যেই হাতটা ছিল না সেই পাশের অংশটি বাবার বর্ণনায় কোনো গাছের ডাল মুড়িয়ে ছিঁড়ে গেলে যেমন দেখা যায়, পাইপের পাশে পড়ে আছে ঠিক তেমনই। আবার সাইকেলটা পাশের খালের মধ্যে পড়ে আছে। সবকিছু কেমন যেন ঘোর ঘোর লাগছে। তখন নিজেকে আবিষ্কার করলো যে তার পুরো শরীরে কাদা পানি লেগে আছে। মনে হলো খালের পানিতে গিয়ে পড়ে কাদা পানি লেগে গিয়েছিল। সবকিছু নিজের শক্তির বিপরীতে ভেবে বাবা যখন দৌড় দিবে ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে একজন মধ্য বয়সের লোক টর্চ হাতে। বাবা যেন মরেও ফিরে এসেছে। বাবা সেই লোকটাকে ডাকলো। লোকটি এসে বাবাকে বলল আমি বিপদে পড়েছি। লোকটি বলল আমার একটা হাত হারিয়ে গেছে, যদি একটু খুঁজে দিতেন। বাবা হতবাক হয়ে তার কথা শুনে কিছু বিশ্বাস করতে পারছে না। লোকটি হেসে বলল, কি ভয় পেয়েছেন? এই বলে বাবার হাতটা সজোরে টান দিয়ে খালের পাশে নিয়ে বলল, ওই জিনিসটাই। আমার বাবা তাকিয়ে দেখল সেই 15 ফুট সাইজের একটা হাত। হাতটি খালের পানি হতে বের হয়ে হাতের আঙুলগুলো থেকে কেমন যেন আগুনের মতো কিছু একটা বের হচ্ছিল। বাবা কিছু বুঝে ওঠার আগেই লোকটি উল্টো হয়ে খালের পানিতে লাফ দিল, কিন্তু কোনো শব্দ হলো না। বাবা আর কিছু না ভেবে রাস্তা ধরে সোজা দৌড় দিল। জিন্নাপাড়ার মুক্তা কমিশনার কালভার্টে এসে দেখল একজন রিক্সা চালক বসে বিড়ি টানছে। বাবা সেখানে গিয়ে আবারও জ্ঞান হারালো। পরে যখন জ্ঞান ফিরল তখন সে দেখল বাসার বেডে শুয়ে আছে। ভোরের আলো ফুটে উঠেছে। সেই রিক্সা চালক যদি আমাদের প্রতিবেশী, তিনিই বাবাকে বাসা পর্যন্ত নিয়ে এসেছেন। তারপর বাবার পরিচিত আসলাম খাসা নামের একজন হুজুর এসেছিলেন। তার নামের মতোই তিনি অদ্ভুত একজন লোক। এই আসলাম খাসা হুজুরকে নিয়ে একটা লোমহর্ষক ঘটনা, সত্য ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। যাই হোক, হুজুর সবাইকে ঘরের বাইরে যেতে বললেন এবং ঘরের ভেতর লাইট অফ করে দিয়ে কিছু একটা করলেন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে জিজ্ঞাসা করার সময় সেই আসলাম খাসা হুজুর কাউকে কিছু বলেননি এবং বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবাও কিছু বলেননি। এমনকি ওই দিন সারা দিন পর্যন্ত তিনি কারোর সাথে কোনো কথা বলেননি। বাবার কিছুদিন ধরে প্রচন্ড জ্বর ছিল, তারপর আপনা আপনি সেরে গেল। এর মধ্যে বাবা অনেক শুকিয়ে গিয়েছিলেন, তারপর সুস্থ হয়েছিলেন, পুরোপুরি ঠিক হয়ে ওঠেননি। কিন্তু আজও অজানা যে হুজুর আর বাবা কি এমন জানতো যে আমাদের বলা যাবে না। আর ঘটনাটাই বা কি ছিল
জানি না, আজও অজানা। ভালো থাকবেন। এই ছিল ঘটনা, এবং ঘটনাটি খুবই অদ্ভুত, এবং আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, একদম মানে অবিশ্বাস করার মতো একটি ঘটনা, তাই না? ইন্টারেস্টিং আরেকটা স্টোরি শুনি, চলুন পাপড়ি আপুর কাছ থেকে। থ্যাঙ্কস এগেইন। ভাই, এই ঘটনাটা হচ্ছে আপনার চিটাগাং এর চন্দনাইশ এরিয়ার। আমরা হয়তো আপনার নাম শুনেছেন, মাওলানা আহসানুজ্জামান ইসলাম আমাদি। জি। এটা ওনার বাসা এবং ওনার এরিয়ার ঘটনা। তো ঘটনার মানে ছোট ঘটনাটা কিছু ডিসক্রিপশন আমাকে দিতে হচ্ছে, যে ওনার বাসাটা যেখানে চন্দনাইশে যেই এরিয়াটাতে ওনাদের বাসা, সেখানটাতে আশেপাশে প্রচুর খোলা কবর আছে। খোলা কবর মিনস হচ্ছে যে কবরগুলোর বাউন্ডারি নেই, বাসার আশেপাশেই অনেক কবর দেওয়া হয়েছে। একমাত্র মাওলানা আসাদুজ্জামান ফারুকী ওনার কবরটাই মানে মাজার করে করা হয়েছে, যেহেতু একজন রিনোয়েন্ট পার্সন ছিলেন। জি। তো ওনার যেটা আর কি লোকমুখে শোনা এবং যেটা ঘটনা সত্যি যেগুলো, যে উনি অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেছেন, এই ধরনের জিনে ধরা বা বেশ কিছু বিষয় উনি ওনার অনেক অনেক বেশি ভালো ক্ষমতা ছিল। এবং ছোট্ট একটা জিনিস যেটা, যে সীতাকুণ্ডে এমনও হয়েছে যে সীতাকুণ্ডে যে জায়গাটা উনি আছেন, কিন্তু আপনার চন্দনাইশ প্রায় অনেক কিলোমিটার দূরে। আচ্ছা। আর সীতাকুণ্ডে এমন হয়েছে, উনি মারা যাওয়ার পর ওনার ওইখান থেকে কয়েকজন খাদেম আসেন, এসে বলেন যে আহসানুজ্জামান সাহেব এখানে যাচ্ছেন না, তো উনি কোথায়, কয়েকদিন ধরেই যাচ্ছেন না, লাস্ট কয়েক শুক্রবার। তো উনি তো আরো 6-7 বছর আগে মারা গেছেন। উনি ওই লেভেলের একজন মানুষ ছিলেন। এটা খুব মানে প্রমিনেন্ট একটা ঘটনা। তো যাক, আমি বাসার ডেসক্রিপশনটা দিচ্ছি, যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তানিয়া, ওর দাদার কথা বললাম। ওনাদের ওইখানে যেটা হয়েছে, যে প্রচুর রকমের ইনসিডেন্টস হতো। চন্দনাইশ বর্মা বোধহয় ওনাদের ওই জায়গাটার নাম। প্রচুর প্রচুর বাজে ধরনের ইনসিডেন্টস হতো। একটা সময় সবকিছু আস্তে আস্তে কাম অ্যান্ড কোয়াইট হতে থাকে সময়ের সাথে সাথে। আমরা ওনাদের বাসাটায় যে ওনাদের ঘটনা রেগুলার, ওনাদের বাড়িতে বা আশেপাশে রেগুলার এমন কিছু ঘটনা, মানে যেটা মানে আমরা মুড়ি ভাত খাওয়ার মতো যে একদম রেগুলার সোজা একটা ঘটনা। হ্যাঁ, এটা এরকমই। আমরা গিয়েছি এই লাস্ট ডিসেম্বরে গেলাম, আপনার 20-22 তারিখের দিকে হবে, বা 16-17 তারিখ এরকম হবে। আচ্ছা। হ্যাঁ, 16 তারিখে, যেহেতু আঙ্কেলের আপনার মৃত্যুবার্ষিকী ছিল 16-17 তারিখের দিকে। এই সময়টাতে বৃষ্টি, হঠাৎ করে এই শীতের রাতে বৃষ্টি। তো তার আগে আমাদের ফিক্স ছিল, দ্যাট ওয়াজ ফ্রাইডে, ভূতে ফেম শুনবো। তো একটা প্ল্যানিং ছিল যে আমরা আজকে বারবিকিউ করবো, এন্ড ইন দ্য মিন টাইম আমরা প্রোগ্রামে শুনবো। আচ্ছা। তো তার আগে থেকেই প্রিপারেশন নেওয়া, 10:30-11টার মধ্যে মোটামুটি সবকিছু হয়ে যায়। তো ওর একটা ভাস্তি ছিল, এ খুব বেশি পেইন করছে। মানে আমরা গেছি পর থেকেই আমাদের পিছিয়ে লেগে আছে। একটা সময় ও আমাদেরকে বলছে, আন্টি এটা করেন, আন্টি ওইটা করেন। তো ওকে ব্যস্ত রাখার জন্য সে 2 তলা থেকে বারবার বলছে, এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। মানে ওকে বারবার শুধু এটা বলার পরে একটা কাজই করেছে, সেটা হচ্ছে তেল আনতে বলা হয়েছে। আমরা চিকেন করছিলাম, আর কিছু ওদের পুকুর থেকে ধরা মাছ ছিল, তো গ্রিল করবে মাছগুলো। তো ওকে বললাম যে তুমি তেল নিয়ে আসো, এবং সে নিয়েও এসছে। ভাজা টাজা মোটামুটি প্রিপেয়ার্ড, মোটামুটি শেষ পর্যায়ে আমি নিচে নামলাম। নিচে ছাদ থেকে নেমে আবার বলছে যে আন্টি মাছের তো শর্ট আছে, চলেন আমরা আর কিছু মাছ ধরে নিয়ে আসি। আচ্ছা। বললাম বাচ্চা মানুষ, হয়তো কথার ছলে এমনি হয়তো বলছে। তাও আমি পুকুরের পাশটাতেই গেলাম, এমনি দাঁড়ালাম, জাস্ট কোনো কিছুই না। দাঁড়ানোর পরে সে আমার হাত ধরে টানছে যে আন্টি আসেন না, আসেন না। তো প্রচন্ড অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যানানো সহ্য করছি। একটা সময় ঝাড়া দিলাম। ঝাড়া দেওয়ার পরে আমি দেখলাম যেটা ও আপনার লাইটের আলোতে যতই দেখা যাচ্ছে যে ও আপনার পুকুরটাতে ঝাঁপ দিল এই 11:30টার রাতে, শীতের রাতে ঝাঁপ দিয়ে রাস্তা পুকুরের ওই পারে যে খুব বড় বড় করে তাকিয়ে আছে। আচ্ছা। তাকিয়ে ঘাড় ঘুরে চলে গেছে। আমি যে তখন চিৎকার দিব বা আমার আসলে কি করা উচিত আমি বুঝতে পারছেন না, কিন্তু কোনো মতে আমি জাস্ট ওদের ওই এত বড় উঠোনটা পার হয়ে ঘরে এসে তখন আমি চিৎকারটা দিই। আচ্ছা আচ্ছা। তো সবাই চলে আসে, আমার চিৎকার শুনে সব নেমে আসে। উপর থেকে ফুয়াদ ছিল, তানিয়া, পুষ্পাপু, ওরা সব চলে আসে। তো পুষ্পাপু আমাকে ঝাঁকাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে। একটু ধাতস্থ হয়ে তখন আমি বললাম যে এই ওর নাম বোধহয় পুতুল ছিল, যে ও কোথায়। তো বললো তো ঘুমোচ্ছে, সেই 7টা থেকে 6টা থেকেই ঘুম। অত রাতে তার জেগে থাকার মানে তার পক্ষে ইম্পসিবল একটা ব্যাপার। আমি বিশ্বাস করছি না যে দেখি সে সত্যি সত্যিই ঘুম। আচ্ছা। তাহলে আমার কথা যে আমাদেরকে তেলটা নিয়ে আসলো, সেখানে আমি একা ছিলাম না। আপু তেলগুলো দিচ্ছে, ফুয়াদ ফ্রাই করছে, মানে গ্রিল করছে, আমার কাজিন ছিল, সবাই ছিলাম। তাহলে তেলটা নিয়ে আসলো কে এখানে? সেটাই তো। আচ্ছা, তো এটা গেল।
তো এটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা করলো না, কিন্তু আমাদের এখন তারপর আমি ভীষণ মানে চোখের সামনে দেখা ভূত দেখিনি, বাট একটা খুব বাজে ঘটনা ফিল করলাম। আমি দেখেছি উপরে যাওয়ার আর এনার্জি বা শক্তি সাহস কোনোটাই ছিল না। এবং ওদের উপরে দুটো রুম, একটা রুম করে, সেটা হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে হবে কিছুদিন পরে, আগ হয়ে গেছে, বিয়ে মানে বউ তুলে নিয়ে আসবে। তো ওরা ওই রুমের মিলাদ টিলাদ কিছুই পড়ানো হয় নাই, ছিলে কোঠায় রুম যেটাকে বলে। তো ওই রুমে বসে ওরা সবাই প্রোগ্রাম শুনবেন। ওরা চলে গেছে, ওই রুমে চলে গেছে। এখন ওই গ্রিলের বাটি বা মাছের যে বাটিটা সেটা খুঁজছে, সেটা পাচ্ছে না, ওইটা নাই। তো ওরা হয়তো ভাবছে যে আমাদের মধ্যেই কেউ সরায় ফেলেছে বা দুষ্টামি করেছে, হতেই পারে। ওরা প্রোগ্রাম শুনছে, একটা পর্যায়ে তখন অলমোস্ট হয়তো 12:30-1টা বেজে গেছে। আন্টির সাথে আমি আর উপরে না যেয়ে আন্টির পাশে খাতে শুয়ে আমি আধা চোখ বোঝা অবস্থায় মানে ভূত এফএম শোনার মানে ওই সাহসটুকু আর হচ্ছে না। উনি অলমোস্ট ঘুমিয়ে গেছে, আমি শুয়ে আছি আন্টির পাশে। তো হঠাৎ কারেন্ট চলে গেছে, এর মধ্যে পল্লী বিদ্যুৎ চলে গেছে। তো আমি কোনো মতো লাইট একটা চার্জার জ্বালানো, আমি খেয়াল করছি যে কি হচ্ছে। ওরা সবাই উপরে হাসাহাসি করছে, শুনতে পাচ্ছি। শীতের রাত, আর গ্রামে তো এমনি অনেকটা স্তব্ধ থাকে সবকিছু। একটা সময় দেখি ওদের ডাইনিং এর ওই পাশটা থেকে যে রুমটা যে কেউ গেলে একটা এক্সিস্টেন্স ফিল করে, ওই পাশে জানালাটা খোলা, ওই জানালাটা দিয়ে ও বলছে, আন্টি এই যে মাছের বাটি। খুব নর্মালি পুতুল ভাবে বলছে, আন্টি এই যে মাছের বাটি। আমি আন্টিকে, আমার পাশে যে আন্টি, তাকে আমি ডাক না দিয়ে হাতটা মনে খুব শক্ত করে চেপে ধরতে ধরতে উনি একটা সময় মানে বুঝতে পারে এবং উনি জেগে যায়। জেগে যেয়ে কোনো মতো উনি জাস্ট আমার চোখটা ঢাকে, মানে আমার মুখটাকে আড়াল করে যে আমি ওদিকে যে তার না তাকি। তো দুটো পরে এরপরে উনি লাইট টাইট উঠে আরো মোমটম জ্বালায়, কারেন্ট ছিল না। আমার চিৎকার চেঁচামেচিতে ওরাও নেমে আসে, ওরা দৌড়া সবাই নেমে আসে, আপু আবার কি হলো তোর। তো এই যে ব্যাপারটা যে ও মাছের বাটি খুঁজছে, মানে একবার চোখের সামনে দেখলাম। এবং ওই টাইমে আন্টি এশিওর করলো যে মাছে তোমাদের তেল নিতে কেউ আসে নাই। আচ্ছা, তাহলে তেল ছাড়া এই বারবিকিউজ এন্ড গ্রিল ফিশ গ্রিল গুলো কিভাবে হলো? সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এটা। সেটাই। আর ছবি আমরা তুলেছি, সবাই তুলেছি, তখন ও এখানে প্রেজেন্ট নাই। তো ও ঘুমাচ্ছে, সেই মেয়ে ছোট থেকেই ঘুমাচ্ছে। আর কি রুমটার কথা বললাম, ছাদে যে রুমটা করেছে, ওদের বাসাটা মানে ওই মাওলানা আসাদুজ্জামান ইসলামাবাদী উনি বলেছে যে তোমার এখানে হাজার ওই ঘর বন্ধ, ব্যারিকেড দেওয়া, কিছুতেই কোনো কাজ হবে না। আসলে ওই জায়গাটা এতটাই এরকম ছিল। ওদের ছাদের উপরে যে নতুন ঘর করেছে, নতুন বউ নিয়ে আসবে, এটা নিয়ে পরে আমরা আরো কিছু ভয়ঙ্কর ঘটনা এক্সপিরিয়েন্স করে, যেটা ফুয়াদ বলবে। তো আর এই রুমটার কথা যেটা বললাম, যে ডাইনিং রুমটা, এই রুমটাতে আপনি আমি যে কেউ যে যদি পায়ের নিচে ফাঁপা কিছু থাকে, সেটা কিন্তু একরকম ফিল আসে, হ্যাঁ, যে ঠকঠক এক ধরনের শব্দ হয়। বাট ওই রুমটাতে আপনি হাঁটলে বুঝবেন যে ইটস জাম্পিং। আচ্ছা, হ্যাঁ, এটা এবং এর উপরে 2 তলা আছে, মানে 1 তলা ওদের করা আছে। তাই যদি হয়, এটা দেবেও যায় নাই, শুধু ওই রুমটাতে। এবং ওদের ড্রয়িং রুমে যে ওদের কাচারি ঘর যেটা ছিল, ওর দাদা বা ওর বাবার সময় যে ঘরটাতে আপনার লোকজন আসতো, ওই রুমটা দিয়ে হেঁটে বের হওয়ার সময় এক ধরনের একটা ভয় টাইপ, মানে কেমন যেন একটা ফিল হয়। এদের ঘরের দরজা জানালা গুনতেই শেষ। দরজাগুলো নিশ্চয়ই কোনো কারণে দেওয়া হয়েছে, এটা যে কেউ ফিল করতে পারবে যে ওই ঘরটাতে দাঁড়ালে যে একটা বাম্পি ফিল হয়। ইটস নট ফাঁপা বা এই ধরনের কিছু, একটা রুমে। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রাস্তাল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি মাহমুদ সোহাইব, বগুড়া এয়ারপোর্ট এলাকা থেকে ভাইয়া। আমি উপস্থিত যে অডিয়েন্স গুলো আছে তাদের উদ্দেশ্যে বলবো, এখন পর্যন্ত যারা ভূত এফএম ঘটনা শুনছেন, আমি
আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই ঘটনাটিও শেষ পর্যন্ত শুনবেন, কেননা এই ঘটনাটা অত্যন্ত ভয়ঙ্কর একটি গ্রামের ঘটনা। তো চলুন আমরা সরাসরি ঘটনাতে যাই। ঘটনাটি কোথাকার সেটা একটু বলে দিলে ভালো হয়। সেটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিকের এক দূর দূরান্ত গ্রামের নাম ধলেশ্বরী চরের শেষ মাথায়। গ্রামের নাম ধলেশ্বরী এবং সেটা চরের শেষ মাথার গল্প। গ্রামের লোকেরা বলে সেখানে নাকি রাতে কেউ বাইরে বের হয় না। কারণ কি, সেখানে কালো রাতের মানুষ নামে এক অজ্ঞাত ভয়ঙ্কর সত্তার গল্প ছড়িয়ে আছে বহু বছর ধরে। চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি বছর 5 আগের। গ্রামের একজন মানুষ মকবুল আলী, তিনি অচেতন অবস্থায় এক ভোরে নিজের উঠানে পড়ে থাকতে তাকে দেখা যায় এবং তার গলা শুকিয়ে গিয়েছে দেখে মনে হয়েছে। ঠোঁটগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীল হয়ে গিয়েছে। তার চোখ দুটো অদ্ভুতভাবে লালচে। গ্রামের চিকিৎসকরা বলে এটা কোনো রোগ না, যেন ভয় পেয়ে আত্মা বের হয়ে গিয়েছে দেহ থেকে। কিন্তু এখানে আসল রহস্যই কেবল শুরু হয় তার ঘরের ভিতর থেকে। তার ঘরের মেঝেতে পাওয়া যায় মাটি দিয়ে আঁকা এক বৃত্ত, আর সেই বৃত্তের চারপাশে ছাগলের রক্তে লেখা অজানা কিছু প্রতীক। মাটি এখনো ভেজা ছিল, যেন ঠিক কিছুক্ষণ আগেই ওই গোল দাগটা দেওয়া। ঘরের কোণে একটি কালো রঙের মাটির পুতুল দেখা যায় এবং এই পুতুলের গলার কাছে 4টি মরিচ অর্থাৎ 3টি কাঁটা আর চোখের জায়গায় কিছু কয়লা দিয়ে ঘষানো। এইবার মকবুলের স্ত্রী রাতে কিছুই টের পায়নি, কিন্তু তিনি একটা কথা বলেছিলেন। রাত 3টার দিকে বুকের উপর তীব্র চাপ অনুভব করলাম, যেন কেউ আমার বুকের উপর বসে আছে। চোখ খোলার শক্তিও পাইনি। এইবার গ্রামের এক বৃদ্ধা রহিমা খালা, তিনি বলেন সেদিন ছিল নতুন চাঁদের রাত, যাকে তারা বলে কালো চন্দ্র রাত। এই রাতে নাকি গ্রামের পূর্ব দিকের জঙ্গলে কেউ যায় না। কথায় আছে এখানে একসময় নিষিদ্ধ কালো জাদুকর জাকির বাসপা তার সাধনা করতেন। বলা হয় সে মারা গিয়েছে অনেক আগে, কিন্তু তার ডাকা শক্তি, সেই শক্তি নাকি আজও মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায়। রাতের প্রকৃত ঘটনা, মকবুল আলী আগের দিন গিয়েছিলেন ওই জঙ্গলের গভীরে একটা হারানো গরু খুঁজতে। তারপর সেই গরু তো পাইনি, কিন্তু দেখলাম গাছের ডালগুলো বাতাসে বাতাস ছাড়াই বাতাসের মতো লড়ছে, যেমন কেউ লাফানো বা দুলানোর মতো করে একটা গাছের ডালগুলো নাড়াচ্ছে। আশেপাশে যত গাছ আছে সবগুলো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই গাছটা শুধু তার ডালপালাগুলো ঝুঁকছে, নড়ছে বাতাসের মতো। ওই রাতে গ্রামের কুকুরগুলো একসাথে ডাকছিল, ভয়ঙ্কর ভাবে ডাকছিল। মসজিদের পাশের পুরনো কুয়ার কাছে লোকজন একটি মহিলা কণ্ঠের কান্না শুনেছিল। সবার ঘাড় শিউরে উঠেছিল। দুর্ঘটনার শেষ মুহূর্তে মকবুলের শরীর 3 দিন ধরে কারো ছোঁয়া নিত না, কারণ সে চিৎকার করে উঠত। তার মুখে একটাই কথা, ওরা আমাকে আবার ডেকেছে, ওরা আমাকে নিয়ে যাবে। বৃত্তের ভিতরে আমি ওদের দেখে ফেলেছিলাম। 4র্থ রাতে আবার সে নিখোঁজ। শুধু তার ঘরের উঠানে পাওয়া যায় একটা শুকনো পাতা, যাতে লাল অক্ষরে বা লাল রঙে লেখা ছিল, জাগরণের ঋণ শোধ হলো। এরপর গ্রামের নতুন চাঁদের রাত, আর সেই রাতে কেউ আর বাইরে বের হয়নি। মকবুল আলীর নিখোঁজের পর গ্রামের এমন এক শীতল নীরবতা নেমে আসে, যেটা আগে কেউ কখনো দেখেনি। মানুষের মুখে মুখে মানুষজন বলে
ওকে ওরা নিয়ে গেছে, বৃত্ত ভেঙে ফেলেছিল, তাই ও আর বাঁচবে না। নিখোঁজের পরের দিন ভোরে গ্রামের ইমাম সাহেব নামাজ শেষে মসজিদের আঙিনায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখতে পেলেন মসজিদের পূর্ব দিকের পুরনো কুয়ার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়াটা মানুষের মতো না, এমন ভাবে টলছে যেন গায়ের হাড়গুলো জোড়া নেই। তিনি দোয়া পড়ে কাছে যেতে চান, কিন্তু মাত্র 3 কদম বাড়াতেই ছায়াটা ধীরে ধীরে কুয়োর ভিতরে নেমে গেল এবং কুয়োর পানি নিজে নিজেই ঘুরতে শুরু করলো। বিরাট চাকা বানানোর মতো আওয়াজ তুললো, ঘোর 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 ঘোর, এদিকে ঘোর। ইমাম সাহেব পরে বলছিলেন, জীবনে ওই রকম ঠান্ডা অনুভব আমার জীবনে আমি পাইনি, যেন মৃত্যুই আমার পাশ দিয়ে হেঁটে গেল। পরের দিন মকবুলদার ছোট ছেলে আবির, যার বয়স মাত্র 8 বছর, সে মায়ের কাঁধে মাথা রেখে বলল, মা, আব্বা আজ রাতে আমার জানালায় দাঁড়ায়া ছিল, আব্বার হাতে একটা পুতুল ধরেছিল, বলেছিল বৃত্তটা আবার দাগাতে হবে। এই কথা শোনার পর পুরো বাড়িতে মানে শোরলোক পড়ে যায়, মানে যেটা হচ্ছে হইচই পড়ে যায়। রাতে আবির হঠাৎ চিৎকার করে ওঠে। তার 2 চোখ পুরো সাদা, মানুষের মতো না, মুখ দিয়ে গলা বদলে যাওয়া একটা ভারী স্বর বের হচ্ছিল। ওই যে বৃত্ত, ওইখানেই দরজা খুলছিল, যারে ডাকছি সে চলে এসেছে। এটা শুনে গ্রামের কয়েকজন পুরুষ এসে বাচ্চাটিকে ধরে রাখে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল বাচ্চার পেটের ভিতর থেকে 2 দিকের শব্দ বের হচ্ছিল, যেন কেউ তাকে ব্যবহার করে কথা বলাচ্ছে, আবার মনে হচ্ছে সে নিজে কথা বলছে। ঘটনাটির 3য় রাতে গ্রামের পূর্ব দিকে যে জঙ্গল ছিল, ওই জঙ্গলের ভিতর থেকে শোনা যায় হু 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 আও উ, এরকম একটা সাউন্ড। সেম ভাবে এখানে বলা আছে যে এমন অস্বাভাবিক টানা হাসির মতো শব্দ। গ্রামের কুকুরগুলো একসাথে এরকম ঘেউ ঘেউ করে চেঁচাতে শুরু করলো। মুরব্বীরা বলল, যে রাতে নতুন চাঁদ থাকে সেই রাতে অলৌকিক হোক বা অলৌকিক কিছু শোনা যাক। এবারেরটি ছিল আরো জোরে এবং আরো ভয়ঙ্কর, আরো কাছে। নিখোঁজ হওয়ার 5 রাত পর গ্রামের কবরস্থানের পাশে পুকুরের ঘাটে ভোরবেলা, একদম কুয়াশায় ভোরবেলা মকবুল আলী দাঁড়িয়ে আছে এমনটি দেখা গেল, কিন্তু সে ছিল মানুষের মতো না, গায়ের চামড়া ছিল কাদা দিয়ে মাখানো, 2 চোখ লাল নয়, পুরো কালো, ঠোঁটটাও সাদা। তারপর পায়ে কোনো ছাপ নেই, পায়ের নিচে মাটি একটু ডেবে যাচ্ছিল নিচের দিকে, যেন মানুষের শরীরের ভিতর কিছু একটা ঢুকে আছে। লোকজন দূর থেকে ডাকলো, এই মকবুল ভাই। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। ঘাড়ের হাড্ডিগুলো কটকট কটকট করে শব্দ করছিল, যেন বহু বছর ধরে শুকিয়েছিল। তারপর সেই ভাঙা গলায় বলল, কে? আমি মকবুল নই। এবং সাথে সাথে ভোরের কুয়াশার মধ্যে সে মিলিয়ে গেল। তারপর থেকে আজ পর্যন্ত কেউ তাকে আর কোথাও দেখেনি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাইয়া। হে রিসেলার, যারা এতক্ষণ অব্দি ঘটনাটা শুনেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই ঘটনাটা তোমাদের কাছে কেমন লাগলো। আর এরকমই ভূতে প্রেমের ভৌতিক ঘটনাগুলো শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী আরো এরকমই মজাদার একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।